আমিও তোমাকে ভালোবাসবো, তবে আমার কিছু শর্ত আছে। ঠিক আছে, বলো কি শর্ত আছে তোমার? এসব মাস্তানি করতে পারবে না, সবকিছু ছেড়ে দিয়ে সৎ পথে টাকা আয় করতে হবে। এখন সৎ আর অনেস্ট মানুষ হয়ে বাঁচতে হবে, আর আমাকে অনেক ভালোবাসতে হবে। কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। আর আজ এখন এই মুহূর্তে আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে হবে। যদি রাজি থাকো তাহলে বলো, নয়তো দুজন উল্টো পথে হাঁটো। আমি তোমার সব শর্তে রাজি। আর বিয়ে কাজী অফিসে কেন? চলো, তোমার বাসায় করব। তোমার আব্বু আম্মুকে না জানিয়ে বিয়ে করলে তারা কষ্ট পাবে। আর আমার তো রকি ছাড়া পৃথিবীতে কেউ নেই। ওকে রেখে একা একা বিয়ে করলে ও অনেক কষ্ট পাবে। ঠিক আছে, আমাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি রকি আর কাজীকে নিয়ে আসো। আমি বাসায় গিয়ে সবকিছু বলছি আব্বু আম্মুকে। আমি ঠিক আছে বলে খুশিকে নিয়ে বাইকে করে খুশিদের বাসায় চলে আসি। খুশিকে নামিয়ে দিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই রকি বলে, ভাই, এত দেরি হলো কেন? ভাবি কি রাজি হয়েছে নাকি না বলেছে? তাড়াতাড়ি বলো, সেই কখন থেকে শোনার জন্য বসে আছি। আরে আস্তে আস্তে, একসাথে সবকিছু জিজ্ঞেস করলে কেমনে হবে? খুশি রাজি হয়েছে আর আজকেই বিয়ে করতে বলেছে। তাহলে তাড়াতাড়ি চলো, মার্কেট করতে হবে, কাজে নিয়ে আসতে হবে। চলো চলো তাড়াতাড়ি। আমাকে আর কিছু বলতে না দিয়ে রকি আমার হাত ধরে টেনে বাইকের সামনে নিয়ে যায়। আমাকে পিছনে বসতে বলে ও বাইক স্টার্ট দেয়। কেন ডেকেছিল তোকে বাবু? প্রপোজ করেছে? তুইও রাজি হয়ে গেছিস? তোর ভবিষ্যৎ কী হবে সেটা একবারও চিন্তা করলি না? সারা জীবন একটা গুঞ্জার বউ হয়ে পার করে দিবি? বাবু আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে আম্মু, আর সৎভাবে জীবনযাপন করবে এটাও বলেছে। একটু পরেই কাজে নিয়ে আসছে। ও বললো আর তুই বিশ্বাস করে নিলি? যে ছেলে মস্তানি ছাড়া কিছুই জানে না, সে কিভাবে সৎ পথে আসবে? আম্মু তুমি না বলো, ভালোবাসা একজন খারাপ মানুষকেও ভালো করতে পারে। বাবুর চোখে মুখে আমি আমার জন্য সেই ভালোবাসা দেখেছি আম্মু। ও সত্যি সব ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। কখনো তোর খুশিতে পথে আমি বাধা হইনি, আর হবও না। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। আম্মু আমাকে বুক থেকে তুলে কপালে চুমু দেয়। আব্বুও খুশি। আমি রুমে গিয়ে বাবুকে কল করি। বলো। কোথায় তুমি, কখন আসবে? রকি জোর করে মার্কেট করতে নিয়ে আসলো। বলছে বিয়ে তো জীবনে একবারই করবে, পুরো বিয়ের মতো করো। ভাবির জন্য সবকিছু কিনে তারপর কাজী অফিস নিয়ে তোমাদের বাসায় যেতে। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। বাসায় আব্বু আম্মু দুজনেই রাজি হয়ে গেছে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, চলে আসছি। বলেই কল কেটে খুশির জন্য শাড়ি চুড়ি আরও যা যা লাগবে সব কিনে নেই। এরপর আমার জন্য শেরওয়ানি কিনে মার্কেট থেকে বের হয়ে হঠাৎ মনে হলো স্বর্ণের সবকিছু কেনার সামর্থ্য তো আমার নেই, তবে একটা আংটি তো কিনতেই পারি। কি হলো ভাই, তুমি দাঁড়িয়ে পড়লে যে? চলো, সবকিছু কেনা তো হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, তুই এসব নিয়ে কাজীকে নিয়ে খুশির বাসায় যা, আমি একটু পরেই চলে আসছি। আমিও তোমার সাথে যাই, দুজন একসাথেই ভাবির বাসায় যাব। আরে বোকা, এসব নিয়ে তাড়াতাড়ি যেতে হবে তো। তোর ভাবিকে আবার রেডি হতে হবে না? তোর ভাবি রেডি হতে হতে আমিও চলে আসব। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করো না কিন্তু। আমি ঠিক আছে বলে রকিকে একটা সিএনজিতে তুলে দিয়ে বাইক নিয়ে চলে আসি একটা স্বর্ণের দোকানে। তারপর খুশির জন্য একটা আংটি নিয়ে দোকান থেকে বের হতেই সেই কখন থেকে বাবুর জন্যে অপেক্ষা করছি বউ সেজে, কিন্তু বাবুর কোনো খবরই নেই। ওর মোবাইলে কল করেই যাচ্ছি, কিন্তু ওর মোবাইল বন্ধ। রকি, বাবুর মোবাইল বন্ধ কেন? কি করে বলবো ভাবি? তখন বললাম আমি আমি সাথে আসি, বললো লাগবে না, তুমি সাজতে সাজতে চলে আসবে। আর এখন মোবাইলও বন্ধ। বাবুর কোনো বিপদ হয়নি তো রকি? আমার বুকের ভিতরটা কেমন জানি করছে। ভাইয়ের কিচ্ছু হবে না ভাবি, আমি গিয়ে দেখছি ভাই কোথায় আছে। আমিও যাব তোমার সাথে। এখন তোমাকে যেতে হবে না ভাবি, তুমি বাসায় থাকো। ভাই আসলে আমাকে কল করে জানিয়ে দিও, ঠিক আছে? আর আমার সাথে দেখা হলে আমি সাথে সাথে আমার সাথে করে নিয়ে আসবো।
ঠিক আছে, তবে দেখা হলেই সাথে সাথে আমাকে কল করবে। রকি ঠিক আছে বলে চলে যায়। আমি আবার বাবুর মোবাইলে কল করি, এখনও ওর মোবাইল বন্ধ। চিন্তা করিস না মা, হয়তো মোবাইলের চার্জ নেই আর জ্যাম পড়ে গেছে, তাই আসতে লেট হচ্ছে। তোমার কথাই যেন সত্যি হয় আম্মু। চোখ খুলতেই নিজেকে একটা বন্ধ রুমের মধ্যে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করি। মাথাটা কেমন ঝিম ধরে আছে, চোখেও একটু একটু ঝাপসা দেখছি। মাথা ঠিকমতো সোজা করতে পারছি না। হাতে থাকা ঘড়িটার দিকে তাকাতেই ঝাপসা চোখে দেখি রাত 9টার বেশি বাজে। যতটুকু মনে পড়ছে, স্বর্ণকারের দোকান থেকে বের হওয়ার সময় দেয়ালে থাকা ঘড়ির দিকে চোখ পড়তেই দেখেছিলাম সন্ধ্যা 7টার কিছু সময় বেশি ছিল। মনে পড়ে সেই সময়ের কথা। দোকান থেকে বের হতেই দেখি পুলিশ অফিসার সম্রাট আমার সামনে দাঁড়িয়ে আছে। এগিয়ে এসে বলে, তোকে আমার সাথে যেতে হবে। আমার অপরাধ কি জানতে পারি? একটা কেসের বিষয়ে কথা বলার জন্য। আমাদের সন্দেহ তুই তার সাথে জড়িত। দেখুন স্যার, আমি ওসব ছেড়ে দিয়েছি। আজ একটু পর আমার বিয়ে, কাল আমি আপনাদের সাথে দেখা করব অবশ্যই। এখনই যেতে হবে। 10 মিনিট কথাবার্তা বললে যেতে দিব। ঠিক আছে চলুন, বলেই গাড়িতে উঠে বসি। কিছু সময় গাড়ি চলার পর একটা গলিতে গাড়ি ঢোকে। কিছু বলতে যাব, তার আগেই ঘাড়ের মধ্যে পিঁপড়ে কামড় দিয়েছে মনে হলো। ঘাড়ে তাকিয়ে দেখি একটা ইঞ্জেকশন ঘাড়ের মধ্যে গাঁথা। পিছনে 3 জন লোকের মধ্যে একজন আমার ঘাড়ে ইঞ্জেকশন দিয়েছে। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে আসে। এরপর আর কিছুই মনে নেই। তারপর নিজেকে এই রুমে বাঁধা অবস্থায় পাই। দরজা খুলে পুলিশ অফিসার আমার সামনে এসে একটা চেয়ার টেনে মুখোমুখি হয়ে বসে। এতক্ষণে নিশ্চয়ই বিয়ে করার স্বাদ মিটে গেছে তোর। আপনি আইনের লোক হয়ে আমাকে বেআইনিভাবে আটকে রেখেছেন। আমার শরীরে যে পোশাকটা দেখেছিস সেটা শুধুই আমার মুখোশ। এর বাহিরে আরো একটা পরিচয় আছে আমার। তুই যে গল্পের ভিলেন, আমিও সেই একই গল্পের ভিলেন। আমাদের নায়ক কেউই নয়, তবে তোকে আজ মেরে আমি সবার চোখে নায়ক হয়ে যাব। একজন ক্রিমিনালের সার্টিফিকেট নিয়ে তুই চলে যাবি ওপারে, আর আমি হব এই গল্পের নায়ক। তোকে আমার আসল রূপটা এই জন্যই দেখালাম, কারণ তুই আর কিছু সময়ের মেহমান এই পৃথিবীতে। আমাকে মারার কারণটা তো জানতে পারি? অবশ্যই কারণ বলবো তোকে। গল্পের শুরু থেকে আমি তোকে কারণ আসতেই, কারণটা না বললে পাবলিক বুঝবে কি করে সবটা। মনে করে দেখ, আজ থেকে 2 বছর আগের কথা। সুমন নামে একটা ছেলেকে তুই নিজ হাতে খুন করেছিলি। সুমন মানে সেই দর্শকটা যাকে আমার এরিয়ায় সবার সামনে কুকুরের মতো মেরেছিলাম? সেই সুমন, আমার একমাত্র আদরের ছোট ভাই। আমি তখন পুলিশ ট্রেনিং এ ছিলাম। এসে সবকিছু শুনে ইচ্ছে তো হয়েছিল তোর বুকটাকে ছুরির আঘাতে ছিদ্র করে দেই, কিন্তু পুলিশ হয়ে গিয়েছিলাম তাই পারিনি। আর পুলিশ হয়েও তোকে শাস্তি দিতে পারিনি, কারণ তোর বিরুদ্ধে কেউ সাক্ষী দিতেও ভয় পেত। তাই পুলিশওয়ালা গুন্ডা হতেই হলো। প্লিজ স্যার, আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি বুঝতে পারিনি। কি মনে করেছিস আমি এসব বলবো? আরে তুই তো পুরুষের কাতারেই পড়িস না, কাপুরুষের মতো পিছন থেকে আঘাত করেছিস। যদি সত্যিকারের পুরুষ হতি তাহলে সামনাসামনি মোকাবেলা করতি। মারতে হলে মেরে দে, শুধু শুধু সময় নষ্ট করিস না। মারবো তো তোকে। বলেই সম্রাট আমার মুখে ইচ্ছে মতো মারতে থাকে। বুকে লাথি দিতেই চেয়ার সহ পড়ে যাই। আমার কলার ধরে টেনে তোলে, ছুরি দিয়ে আমার হাতে ইচ্ছে মতো আঘাত করে। আমি ফ্লোরে বসে পড়ি। আমার মুখ বেঁধে টেনে নিয়ে গাড়িতে তোলে। চোখের সামনে খুশির হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে। যত অন্যায় করেছি সব কিছু মনে পড়ছে। কিছু সময়ের মধ্যে চলে আসে একটা পাহাড়ের উপর। টেনে গাড়ি থেকে নামিয়ে পাহাড়ের কিনারায় দাঁড় করায়। পিছনে তাকিয়ে দেখি নিচে পানি। ঝাঁপ দিব ভাবতেই সম্রাট পিস্তলে থাকা গুলি আমার বুকে বসিয়ে দেয়। পরপর 3টা গুলি করে। আমি পিছনে পড়ে যাই। রাত 12টা বাজে। হঠাৎ টিভিতে নিউজ চলছে, পুলিশ অফিসার সম্রাটের হাতে ক্রিমিনাল বাবু ভাই নিহত। নিউজটা দেখে আমার পুরো পৃথিবী থমকে যায়। পাথর হয়ে বসে পড়ি। আম্মু এসে আমাকে তাড়াতাড়ি ধরে। রকি বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে। আমি কতবার বললাম
আমি সাথে যাব। যদি আমাকে সাথে নিত তাহলে ভাইকে গুলি ছোঁয়ার আগে আমি আমার বুকটা পেতে দিতাম। আফটার 6 মান্থস। আম্মু, আমি মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে? তাড়াতাড়ি চলে আসিস, রাস্তাঘাটের অবস্থা ভালো না। আচ্ছা, তুমি চিন্তা করো না। রকি চলো, বলেই রকিকে নিয়ে চলে আসি মার্কেটে। রকির বিয়ের জন্য মার্কেট করতে যাচ্ছি। রকি আমার বড় ভাই হয়েই আমাদের সাথে থাকে। আমার একটা কাজিন ছোঁয়ার সাথে রকির বিয়ে হচ্ছে। আম্মু কয়েকবার বিয়ের কথা বলেছে, কিন্তু বাবুর জায়গা কখনো কাউকে দিতে পারবো না। তাই বিয়ের বাঁধনে নিজেকে আটকাতে চাইনি। আর বাবুর স্মৃতি সব জায়গায় মিশে আছে। আমার কষ্ট হতো বলে আব্বু আম্মু অন্য জায়গায় চলে এসেছে। আচ্ছা খুশি, ছোঁয়ার জন্য কি নিব? বিয়ের দিন কি পরবে? বেনারসি নাকি লেহেঙ্গা? তুমি তোমার বউয়ের জন্য কি নিবে সেটা তো তোমার জানার কথা ভাইয়া। আমার পছন্দ কতটা বাজে তুই জানিস না? তুই একটা কাজ কর না, ছোঁয়াকে কল করে জিজ্ঞেস করে নে। আমি মুচকি হেসে ছোঁয়াকে কল করি। ছোঁয়াকে জিজ্ঞেস করি বিয়ের দিন কি পরবে। ছোঁয়া বলে রকি ভাইয়া যেটা পছন্দ করে দিবে সেটা। আমি ভাইয়াকে বলি, ভাইয়া বলে আমাকে পছন্দ করে দিতে। মার্কেটে এসে বিয়ের সব কিছু কেনাকাটা করে নিই। মার্কেট থেকে বের হতেই আমি থমকে যাই। আমার সামনে দিয়ে বাবু হেঁটে যাচ্ছে। বাবুর সাথে একটা মেয়ে, দুজন হাত ধরে হাঁটছে। ভাইয়া দেখো বাবু। বাবু ভাই কোথায়? ভাইয়াকে দেখাতে গেলে দেখি বাবু সামনে নেই। ভাইয়া এখানেই ছিল, সাথে একটা মেয়েও ছিল। তুই হয়তো ভুল দেখেছিস, বাবু ভাই মারা গেছে। পুলিশ অফিসার নিজের হাতে মেরেছে। বাবুর লাশ কিন্তু কেউ খুঁজে পায়নি ভাইয়া। আমার চোখ ভুল দেখতে পারে না। আমি বাবুকেই দেখেছি বলেই দৌড়ে সামনে যাই। অনেক খোঁজাখুঁজি করি আশেপাশে, কিন্তু কোথাও নেই। সাগর, এখন বাসায় চলো, আব্বু আম্মু আবার চিন্তা করবে। তোমার জন্যই তো এত লেট হলো। সেই কখন থেকে পুরো মার্কেট আর আশেপাশে ফুটপাত ঘুরলে একটা ওড়নার জন্য। কি করবো বলো, ড্রেসের সাথে ম্যাচিং না হলে কি পরা যাবে? আচ্ছা এখন চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। নীরাকে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসি বাসায়। আব্বু আম্মু কিছুটা বকাবকি করে এত লেট করার কারণে। আমি রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। নীরা আমার রুমে এসে বেডে শুয়ে পড়ে। কি হলো, হঠাৎ আমার রুমে এসে শুয়ে পড়লে যে? কেন, তোমার বেডে শোয়া যাবে না নাকি? শোয়া যাবে না কেন? আচ্ছা কি চাই বলে ফেলো। তুমি যে কোনো বাহানা নিয়ে এসেছো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে এত ভালো করে বোঝো কি করে ভাইয়া? আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। আমি না বুঝলে কে বুঝবে? কি চাই বলে ফেলো। আমার বান্ধবী মীরাকে তুমি চিনো? চিনি। কেন, মীরার আবার কি হয়েছে? মীরাকে আমার খুব পছন্দ, আমার ভাবি করতে চাই। আমি তোমাকে অনেকবার এসব নিয়ে বলেছি নীরা। আমি তোমার সব কথা রাখবো, শুধু এই কথাটা আমি রাখতে পারবো না। দয়া করে আমাকে এসব বলো না নীরা। কিন্তু কেন ভাইয়া, তুমি বিয়ের কথা শুনলে এমন কেন হয়ে যাও? আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি তোমার রুমে যাও নীরা। নীরা মুখটা কালো করে আমার রুম থেকে চলে যায়। নীরা আমার ছোট বোন। আমি বাবু থেকে কেন আজ সাগর হয়ে গিয়েছি সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে। চলুন এগিয়ে যাওয়া যাক। খুশি, আমি বলছি তুই ভুল দেখেছিস। বাবু ভাই মারা গেছে, এখানে সে কোথা থেকে আসবে? ভাইয়া বিশ্বাস করো, আমি নিজের চোখে বাবুকে দেখেছি, সাথে একটা মেয়েও ছিল। তুই সারাক্ষণ বাবু ভাইকে নিয়ে ভাবিস, তাই তুই ভাইকে সব জায়গায় দেখিস। আমি বাবুকে নিয়ে ভাবি বলে না হয় বাবুকে দেখেছি, কিন্তু ওর হাত ধরে যে মেয়ে হাঁটছিল সেই মেয়েকে নিয়ে তো আমি কখনো ভাবিনি। তাহলে সেই মেয়েকে কেন দেখলাম ভাইয়া? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এদিকে ওদিকে খুঁজেই যাচ্ছি, কোথাও তো দেখছি না। এখন বাসায় চল, অনেক লেট হয়ে গেছে, আব্বু আম্মু চিন্তা করবে তো। একটু আশার আলো মনের মাঝে উঠেছিল, কিন্তু মুহূর্তেই সেই আলো নিভে গেল। মন খারাপ করে রকি ভাইয়াকে নিয়ে বাসায় চলে আসি। কি রে, তোদের আসতে এত লেট হলো যে? তোমার মেয়ে নাকি বাবু ভাইকে দেখেছিল, তাই তাকে খুঁজতে খুঁজতে লেট হয়ে গেল। বাবু তো মারা গেছে, তাহলে বাবুকে কিভাবে দেখলো? খুশি, রকি কি বলছে? আম্মু, তোমার মেয়ে পুরো পাগল হয়ে গেছে, ও নাকি বাবু ভাইকে দেখেছে।
তোমার মেয়েকে আমি মানে কিছুতে বোঝাতেই পারছি না যে মারা গেছে, সে আবার কখনো কিভাবে ফিরে আসবে। তোমরা যে চাই বলো আম্মু, আমার মন বলছে বাবু বেঁচে আছে, আর আমার বিশ্বাস সত্যি হবে, তোমরা দেখে নিও। বলেই আমি চলে আসি রুমে। রকি খুশি কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। তুই কোথায় গিয়েছিলি যখন খুশি বাবুকে দেখেছে? আমি সাথে ছিলাম আম্মু, কিন্তু মোবাইলে কথা বলায় ব্যস্ত ছিলাম, তাই সামনে দেখিনি। আর খুশি যতক্ষণে বলেছে, সামনে তাকিয়ে আমি কাউকে দেখতে পাইনি। আর কিছুদিন পর তোর বিয়ে, আর খুশি এখন এইসব নিয়ে পড়েছে। কি করব, মেয়েটাকে নিয়ে বোঝাতে পারছি না। তুমি চিন্তা করো না আম্মু, খুশির কথা যদি সত্যি হয়, বাবু ভাই পৃথিবীর যেখানেই থাকুক, আমি তাকে খুঁজে বের করবই। আচ্ছা, এসব বাদ দে এখন। বিয়ের কাজ সুন্দর করে শেষ কর আগে, পরে দেখা যাবে। আমি গিয়ে কি করব? তুমি গিয়ে মজা করো। ভাইয়া, আর কিছুদিন পর আমার বেস্ট ফ্রেন্ড সোয়ার বিয়ে, তুমি আমার সাথে যাবে। তুমি তো ভালো করে জানো, তুমি না গেলে আমাকে একা আব্বু আম্মু যেতে দিবে না কখনো। কবে বিয়ে তোমার বান্ধবীর? আগামী শুক্রবার। আমরা গায়ে হলুদের দিন বিকেলে যাব। আর মজার বিষয় কি জানো, ছেলে মেয়ে দুজনে গায়ে হলুদ হবে ছেলের বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি। তুমি গিয়ে এখন পড়তে বসো। আমার লক্ষ্মী ভাইয়া। বলেই নীরা আমার গাল টেনে হাসতে হাসতে চলে যায়। আমি গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলি। আব্বু আম্মু বলে আমি সাথে গেলে কোনো সমস্যা নেই। দেখতে দেখতে চলে আসে গায়ে হলুদের দিন। নীরাকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেই। ছোঁয়া আর রকি ভাইয়ার গায়ে হলুদ একসাথেই হচ্ছে। অনেক লোকজন এসেছে। ছোঁয়া বলেছে ওর কোনো এক বান্ধবী আসবে, সে নাকি আবার ওর বেস্ট ফ্রেন্ড। আম্মু আমাকে ডাকায় আমি আম্মুর কাছে চলে আসি। ভিতরে কি কাজ আছে তার জন্যে ভিতরে যেতে বলছে। নীরার বান্ধবী গায়ে হলুদে এসেছি মাত্র। গেটের বাম পাশে একটা বোর্ডের দিকে তাকাতেই বুকের ভিতর ধুক করে ওঠে। সেখানে লেখা রকি ছোঁয়ার শুভ বিবাহ। পরে আবার মনে হলো পৃথিবীতে রকি নামে কি শুধু একজনই আছে নাকি? ওইদিকে তাকে কি এত ভাবছো ভাইয়া? আর তেমন কিছু না। আচ্ছা চলো ভিতরে যাই। বলেই দুজন হাঁটতে থাকে। গেট দিয়ে ভিতরে যেতেই একটা মেয়ে নীরাকে জড়িয়ে ধরে। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি ছোঁয়া। ছোঁয়ার সাথে কৌশল বিনিময় করে। ছোঁয়া বলে ভিতরে আসতে। ছোঁয়ার সাথে ভিতরে চলে আসি। একটা রুমে নিয়ে এসে বলে, ভাইয়া আপনি এখানে রেস্ট করুন, আমি নীরাকে নিয়ে যাচ্ছি। আর কিছু লাগলে আমাকে কল করবেন। আমারও এসব হইচই আর ভালো লাগে না। সোফায় বসে পকেট থেকে মোবাইলটা বের করে কানে ইয়ারফোন দিয়ে গান ছেড়ে চোখ বন্ধ করে থাকি। ছোঁয়া একটা মেয়েকে নিয়ে এসে বলে, এটা ওর বেস্ট ফ্রেন্ড নীরা। কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। আমার কাছেও কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে গতকালকেই কোথাও দেখেছি। তুমি কি কালকে শপিংয়ে এসেছিলে নাকি এখানে? আপু, আমার ভাইয়ের সাথে এখানে এসেছিলাম। তোমার সাথে তোমার ভাইয়া ছিল? আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি বাবু? না আপু, আমার ভাইয়ের নাম সাগর। ভাইয়া তো আমার সাথে এসেছে। সাগর নামটা শুনে আর কোনো কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। আমি কাজের বাহানা দিয়ে অন্য কোথাও চলে আসি। হঠাৎ আম্মু কোথা থেকে এসে বলে, কি রে, তোকে খুব অস্থির লাগছে, কিছু হয়েছে? কই না তো আম্মু, কি হবে? ছোঁয়ার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিল। তুমি এখানে কেন? ভাইয়া কি রেডি হয়েছে? আর রেডি হবে, সোয়ার বান্ধবীরা ওকে নিয়ে দোকানে গেছে। আচ্ছা আমি দেখছি, তুমি এইদিকে দেখো। বলেই আমি বাহিরে এসে ভাইয়াকে খুঁজতে থাকি। ভাইয়া, তুমি এখনো এখানে বসে আছো? গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো, চলো আমার সাথে। তুমি সেই যে আমাকে রেখে গেলে আর আসছো আমার কাছে। আর আমি তো এখানে কাউকে চিনি না, তাই ইচ্ছে করেই বাইরে যাইনি। আচ্ছা এখন চলো বাহিরে আমার সাথে। নীরার সাথে বাহিরে চলে আসি। নীরা কিছু মেয়ের সাথে চলে যায়। আমি এক পাশে দাঁড়িয়ে স্টেজের দিকে তাকাতেই আমার চোখ আকাশে। এ তো রকি। তার মানে আজ আমার রকির গায়ে হলুদ।
সামনে যেতে নিয়েও কোনো একটা বাধা এসে পা থামিয়ে দেয়। চোখের কোণে পানি চিকচিক করছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই পিছনে তাকিয়ে যাকে দেখি আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমার সামনে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে আমার সামনে জানতে হলে চোখের বালি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। রহস্য খোলাসা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাবু কেন সাগর হয়ে গেল জানতে পারবেন পরের পর্বেই।